দিনের বেলায় যাত্রী পাওয়া যায় খুবই কম, তাই আমি দিনের থেকে রাত্রিবেলায় যাত্রী টানি বেশি। তাছাড়া রাতের ভাড়ার পরিমাণও বেশি পাওয়া যায়। যেখানে দিনের ভাড়া 100 টাকা, সেখানে রাত্রের ভাড়া 300 টাকা। তাছাড়া রাত্রে আবার রাস্তায় কোনো জ্যামও থাকে না, আর আমাদের গ্রামের রাস্তায় তো একদমই নেই। আমি অনেক বছর ধরেই এইভাবেই রাত্রিবেলায় গাড়ি চালিয়ে আসছি। আমি এইভাবে রাত্রে গাড়ি চালাই বলে অনেকেই অনেক কথা বলে, ওই যে ভূত প্রেতের কথা। কিন্তু আমি কোনোদিন ভূত প্রেতে বিশ্বাস করতাম না, কারণ আমি অনেকদিন যাবত রাত্রে গাড়ি চালাচ্ছি। এমনকি অনেক ভয়ানক জায়গা দিয়েও গাড়ি চালিয়েছি, কিন্তু কখনো কোনো কিছু দেখিনি। কিন্তু একদিন এক রাতের ভয়ানক সাক্ষী হলাম আমি। আজকে আমি সেই ভয়ানক ঘটনাটাই আপনাদেরকে বলতে যাচ্ছি। সেদিন সন্ধ্যার সময় আমি গাড়ি নিয়ে বেরোচ্ছিলাম। এমন সময় আমার বউ আমাকে বাধা দিয়ে বলল, কি ব্যাপার বলো তো, আজকেও তুমি গাড়ি নিয়ে বের হবে? তোমাকে এত করে বললাম আজ রাত ভালো না, আজকে আমাবস্যা রাত, আজকের রাত্রে কি না গেলে চলে না? এসব আজগুবি কথা যে কে তোমার মাথায় ঢোকায় আমি খুঁজে পাই না। বাদ দাও তো এসব আজগুবি কথা। বাড়ি থেকে বের হওয়ার সময় এমন বাগড়া দিও না তো। যাও যাও। এক প্রকার বউয়ের কথাকে অপেক্ষা করেই আমি বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। সেদিন রাতে সত্যিই তেমন কোনো যাত্রী পাওয়া গেল না। চারিদিকটা আমাবস্যার অন্ধকারে আচ্ছন্ন, পরিবেশটাও কেমন যেন থমথমে। অনেক রাত্রি পর্যন্ত বসে থাকার পর প্রায় রাত 10টার দিকে স্টেশন থেকে একটি যাত্রী নিয়ে ছুটে চললাম গন্তব্যস্থলে। যাত্রীকে যখন গন্তব্যস্থলে নামিয়ে দিলাম তখন প্রায় রাত 11টা বাজে। যাত্রীকে নামিয়ে দিয়ে ফিরে এলাম আবারও স্টেশনে। স্টেশনে এসে অনেকক্ষণ বসে থাকলাম, কিন্তু এরপরে আর কোনো যাত্রী পেলাম না। চারদিকটাও কেমন যেন থমথমে পরিবেশ। তাই আমি বাড়ির রাস্তায় রওনা হলাম। স্টেশন থেকে বাড়ির রাস্তায় ফেরার পথে হঠাৎ গাড়ির আলোতে দেখতে পেলাম সামনে একটা পায়জামা পাঞ্জাবি পরা স্বাস্থ্যবান হুজুর হেঁটে যাচ্ছেন। আমার গাড়ি আসছে এটা বুঝতে পেরে সে থমকে দাঁড়িয়ে আমাকে থামার জন্য ইশারা করলো। আমিও তার সামনে গিয়ে গাড়িটিকে দাঁড় করালাম। লোকটি দেখতে অনেক লম্বা আর স্বাস্থ্যবান। লোকটি আমাকে দেখে বলল, আমি সামনের ওই কবরস্থানের খাদেম, আমি সেখানেই যাব, আমাকে একটু নিয়ে যাবে ভাই? হ্যাঁ অবশ্যই, উঠে বসুন, আমি তো ওই দিক দিয়েই বাড়িতে যাব। তারপর ওই লোকটি গাড়িতে উঠে বসলো। আমি গাড়ি ছেড়ে দিলাম। লোকটি চুপচাপ গাড়িতে বসে রইল। আমি আমার মতো গাড়ি চালিয়ে যেতে লাগলাম। নীরব নিস্তব্ধ অন্ধকারকে ভেদ করে আমার গাড়ি ছুটে চলছে। এমন অন্ধকার রাতে হুজুর টাইপের যাত্রী পেয়ে অনেকটা খুশিই হলাম। এরই মধ্যে হঠাৎ পিছন থেকে যাত্রীটি বলে উঠল, শোনো, পথে আর কোনো যাত্রী পেলে গাড়িতে উঠাবে না। কেন হুজুর? আমি তোমাকে ভাড়া বাড়িয়েই দেব, তবু তুমি কাউকে গাড়িতে উঠাবে না। ঠিক আছে হুজুর, আমি আর কাউকে গাড়িতে উঠাবো না। আমি গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিলাম। আমার গাড়ি দ্রুত গতিতে সামনের দিকে ছুটে চলছিল। আরো কিছুক্ষণ সামনের দিকে আসার পর আমরা মূল রাস্তা থেকে গুরুস্থানের কাঁচা রাস্তার দিকে যেতে লাগলাম। কাঁচা রাস্তায় কিছুক্ষণ এগিয়ে আসার পর হঠাৎ দেখি সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। হয়তোবা কোনো যাত্রী হবে, কিন্তু পিছন থেকে হুজুর বলে উঠল, কোনো রকমেই গাড়ি থামাবে না। কিন্তু লোকটা তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, গাড়ি না থামালে তো লোকটা মারা পড়বে। ওটা কোনো মানুষ নয়, তুমি তোমার মতো গাড়ি চালিয়ে যাও। ভয়ে ভয়েই আমি সামনের দিকে হুজুরের কথা মতো গাড়ি চালিয়ে যেতে লাগলাম। সামনে যেতেই হঠাৎ লোকটি অদৃশ্য হয়ে গেল। এইসব দেখে তো আমি রীতিমতো হতভম্ব। ভাগ্যিস আমার সাথে হুজুর ছিল, নয়তোবা আমার কি যে হতো। আমি আবার গাড়ির স্পিডটা বাড়িয়ে দিলাম। সত্যি
হুজুররা দূর থেকেই অনেক কিছু বুঝতে পারে, সে বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত হলাম। কিন্তু আমার ধারণাটা যে কতটা সঠিক সেটা পরে বুঝতে পেরেছিলাম। আমার গাড়িটা দ্রুত গতিতে এগিয়ে চলছিল, আর একটু দূরেই সেই গুরুস্থান। অল্প কিছুক্ষণ পরেই আমার গাড়ি এসে থামলো সেই কবরস্থানের ঘেটে। হুজুর গাড়ি থেকে নেমে তাড়াহুড়ো করে বলল, তুমি একটু দাঁড়াও, আমি এখনই আসছি, বলেই দ্রুত গেট দিয়ে হুজুর ভিতরে চলে গেল। আমাকে কোনো কথা বলার সুযোগই দিল না। চোখের পলকেই সে হাওয়া হয়ে গেল। এরপর কেটে গেল প্রায় 10-15 মিনিট, কিন্তু হুজুরের আসার তো কোনো লক্ষণই নেই। আমারও একা একা দাঁড়িয়ে থাকতে কেমন যেন গাটা ছমছম করছিল। তার মধ্যে চারিদিকে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে আবার কবরস্থানের ভিতর থেকে ভেসে আসছিল শিয়ালের ডাক। সবকিছু মিলে যেন একটা ভুতুড়ে পরিবেশ। এমন পরিস্থিতিতে কখনো পড়িনি। মনে মনে ভাবলাম, হুজুর মানুষ তো কখনো মিথ্যা কথা বলবে না। ভাড়া না থাকলে আমাকে বলতো, আমি তো এমনিতেই এই পথে বাড়ি যেতাম। আরো ভাবলাম, হুজুর মানুষ, হয়তো লজ্জায় বলতে পারেনি। যাই, এখানে দাঁড়িয়ে না থেকে বরং বাড়ি চলে যাই। এই ভেবে যখন গাড়ির দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই হুজুর এসে হাজির। আমার একটু বেশি দেরি হয়ে গেল, চলো তাড়াতাড়ি। চলো মানে? কোথায় যাব? আমাকে যেখান থেকে এনেছিলে সেখানেই নামিয়ে দিয়ে আসো। না না হুজুর, আমার বাড়ি তো এদিকে, আমি আর ওদিকে যাব না। চলো, আমি তোমাকে অনেক টাকা দিব, আর না গেলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এর মধ্যেই আমি লক্ষ্য করলাম হুজুরের হাতেই কিসের যেন একটা বস্তা। কি আর করার, একরকম বাধ্য হয়েই যাবার জন্য রাজি হলাম। গাড়ি চালু করে হুজুরকে নিয়ে আবার চললাম গন্তব্যস্থলে। মনে মনে হুজুরের প্রতি একটু রাগ হচ্ছিল, কিন্তু কি আর করা, নিজের রাগকে নিজের মনের মধ্যে রেখেই গাড়ি নিয়ে চলতে লাগলাম। কিছুটা পথ যাওয়ার পর হুজুর আমাকে বলল, শোনো, ভালোভাবে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালিয়ে যাও, ভুলেও পিছনের দিকে তাকাবে না। যা কিছুই হয়ে যা, পিছনে তাকাবে না। যদি তুমি পিছনে ফিরে তাকাও তাহলে কিন্তু তোমার বড় ক্ষতি হয়ে যাবে। হুজুরের সাথে কথা বলতে আমার আর ভালো লাগছিল না, তাই আর আমি কোনো হ্যাঁ বা না উত্তর দিলাম না। সোজা সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে লাগলাম। চারিদিকে নিস্তব্ধ, শুধু গাড়ির শব্দ আর ঝিঝি পোকার শব্দ। কিন্তু কিছুক্ষণ পরেই এই শব্দের মাঝে আরো একটা শব্দ শুনতে পেলাম। আমি ঠিক বুঝে উঠতে পারলাম না এই ধরনের শব্দটা কোথায় থেকে আসছে। ঠিক কেমন যেন হাড় ভাঙ্গা মর্মর শব্দ। আমি ভালোভাবে বোঝার চেষ্টা করলাম শব্দটা কোথায় থেকে আসছে, নাকি আমার গাড়ির কোনো সমস্যা হলো। কিন্তু না, গাড়িতে কোনো সমস্যা হলে তো এই ধরনের শব্দ হবে না। এই জন্য মনে হচ্ছে কোনো হাড় কড়মড় করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বুঝতে পারলাম শব্দটা পিছনে থেকেই আসছে। আমার ভিতরে একরকম কৌতূহল দিকে গেল, পিছন থেকে কিসের শব্দ আসছে। পিছে ফিরে তাকাতে চাইলাম, কিন্তু যেহেতু হুজুর পিছনে ফিরে তাকাতে না করেছেন, তাই আর পিছনে তাকাতে সাহস পেলাম না। কিন্তু ধীরে ধীরে শব্দটা আরো তীব্র হচ্ছে, যার জন্য আমার পেছনে তাকানোর আকাঙ্ক্ষাটাও আরো বেড়ে চলছে। আমি আর থাকতে না পেরেই হুজুরের কথা অমান্য করে পিছনে ফিরে তাকালাম। আর পিছনে ফিরে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম সেই আগের হুজুরটা আর নেই। সেই হুজুরটার জায়গায় এখন অন্য কেউ বসে আছে। কি ভয়ানক সেই রূপ, এক ভয়ানক চেহারা তার, আর তার কোলে একটা শিশু বাচ্চা। সেই বাচ্চাটির হাড় চিবিয়ে চিবিয়ে সে খাচ্ছে, আর সেই বাচ্চারই হাড়ের কর্মর শব্দটা ভেসে আসছে আমার কানে। সেই ভয়ানক রূপের দানবটি আমার দিকে এবার বড় বড় চোখে তাকালো। আমি আর এই দৃশ্য সহ্য না করতে পেরে সেখানেই জ্ঞান হারালাম। পরের দিন যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখি আমি আমার বিছানায়
আর পাশে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী। সেদিন আমার বউয়ের কথা অপেক্ষা করে যাওয়াটা যে কত বড় বোকামি ছিল তা আমি বুঝতে পারলাম পরে। গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি দীর্ঘদিন প্যারালাইজ হয়ে পড়েছিলাম। এখনো আমি পুরোপুরি সুস্থ নই।